দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আমার সঙ্গে তর্ক নয়, ভারতকে কড়া বার্তা ট্রাম্পের। ইরানের সামরিক মহড়ায় আইআরজিসির নতুন ড্রোন উন্মোচন। এরপর জানিয়ে দিব গাজা পুনর্গঠনে লাগবে $50 বিলিয়ন বেশি। এদিকে আগামী শনিবার 6 পণবন্দী ও 4 জনের লাশ হস্তান্তর করবে হামাস। আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান বলেছেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান বাংলাদেশ আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমার সঙ্গে তর্ক নয়, ভারতকে কড়া বার্তা ট্রাম্পের। একসময় বন্ধুত্বের বুলি শোনা যেত, কিন্তু শুল্ক নিয়ে টানাপোড়েনে ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো ছেদ পড়েনি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারতের যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনাও হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি একেবারেই পিছু হটেননি। মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি তাকে জানিয়েই দিই আমরাও পাল্টা শুল্ক বসাবো। আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব। মোদী না না বলতে শুরু করেন, জানান বিষয়টি ভালো লাগছে না, কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করেছেন আমিও তাই করেছি, সব দেশের ক্ষেত্রেই একই নিয়ম। ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতীয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে, বিশেষ করে গাড়ির ওপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। গাজা পুনর্গঠনে লাগবে $50 বিলিয়ন বেশি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1 বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকার অধিকাংশ ভবনই বোমা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদীরা। বর্তমানে চলছে সাময়িক যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিলে গাজা পুনর্গঠন করা হবে। তবে এই উপত্যকা পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি লাগবে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের মূল্যায়নে তুলে ধরা হয়েছে। এরই মধ্যে গাজার 20 লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনের প্রস্তাব তৈরি করেছে। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়ন এমন তথ্য প্রকাশ করল। গাজা ও পশ্চিম তীরের অন্তর্বর্তীকালীন দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, 8 অক্টোবর 2023 থেকে 8 অক্টোবর 2024 সালের মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় $49 বিলিয়ন ক্ষতি হয়েছে। আগামী শনিবার 6 পণবন্দী ও 4 জনের লাশ হস্তান্তর করবে হামাস। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের প্রধান আলোচক খলিল আল হাইয়া মঙ্গলবার এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগামী শনিবার 6 ইসরায়েলি পণবন্দী এবং 4 বন্দীর লাশ হস্তান্তর করা হবে। হাইয়া বলেন, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেজন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে, বিশেষ করে কাতার ও মিশরের সঙ্গে কাজ করে যাচ্ছে হামাস। এ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে হামাস নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে জানিয়ে খলিল আল হাইয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তি শর্তগুলো ঠিকমতো পালন করছে না। বিশেষ করে তারা এখনো গাজাবাসীকে হত্যা করে যাচ্ছে এবং এই উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি গত 19 জানুয়ারি কার্যকর হয়। 3 পর্যায়ে বাস্তবায়নযোগ্য এই চুক্তির 42 দিনব্যাপী প্রথম পর্যায়ে
33 ইসরায়েলি পণবন্দীর মুক্তির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাবেন। এ পর্যন্ত 19 ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দিয়ে অন্তত 1100 ফিলিস্তিনি বন্দীর মুক্তি নিশ্চিত করেছে হামাস। বাকি যে 14 জনকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে 8 জন নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। ইরানের সামরিক মহড়ায় আইআরজিসির নতুন ড্রোন উন্মোচন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করেছে। দক্ষিণ পশ্চিম ইরানে চলমান বিশাল সামরিক মহড়া পয়গম্বরে আজম 19 এর অংশ হিসেবে সোমবার 19 ফেব্রুয়ারি থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে। আইআরজিসি গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে। নতুন উন্মোচিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে বিনা নামের একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন, যার অপারেশনাল পরিসীমা 40 কিলোমিটার। এছাড়া কান্দিল 4 এবং কান্দিল 5 ড্রোন রয়েছে, যেগুলো যথাক্রমে 1000 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে এবং 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। আরবাইন নামের একটি উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম বোমারু ড্রোন উন্মোচন করা হয়েছে, যা 7 কেজি ওজনের বোমা 10 কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে পারে। মহড়ায় ব্যবহৃত অন্যান্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে রাআদ 2 আত্মঘাতী ড্রোন, যার পরিসীমা 20 কিলোমিটার এবং এটি 5 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। রাআদ 3 ড্রোনটি 100 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং এতে 12 কেজি ওয়ারহেড রয়েছে। আরেকটি আত্মঘাতী ড্রোন সাইকে, যার পরিসীমা 20 কিলোমিটার ও ওয়ারহেডের ওজন 1 কেজি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু। YR4 নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে নাসা, রসকসমস, CNSA ও ইসরো সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করেছে। বিজ্ঞানীরা জানায় গ্রহাণুটির আকার 40 থেকে 100 মিটার এবং বিজ্ঞানীরা একে সিটি কিলার বা শহরের খনি বলে অভিহিত করেছেন। 2024 YR4 নামের এই গ্রহাণুটি 2032 সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে। র্যাঙ্কিংয়ের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর এর মতো দেশে ক্ষতির বন্যা বহিয়ে দিতে পারে। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান বলেছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে। মঙ্গলবার 20 ফেব্রুয়ারি রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, তুরস্ক সবসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, গত 3 বছরে আমাদের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার কারণে তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য আদর্শ স্থান হিসেবে রয়ে গেছে। তিনি আরও বলেন, আঙ্কারার দৃষ্টিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব প্রশ্নাতীত। এরদোয়ান উল্লেখ করেন, 2022 সালের মার্চে আমরা রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার আয়োজন করেছিলাম এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির উদ্যোগ নিয়েছিলাম। আমরা বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে সত্যিকার অর্থে কাজ করেছি এবং কিছু বাস্তব ফলাফলও অর্জন করেছি।